যারা রাতে গাড়ি চালান তারা সাবধান। আজকের গল্পটা আমেরিকার বিখ্যাত গোস্ট অন দ্য হাইওয়ে বা রাস্তায় ভূত নিয়ে। যদি এমন কোনো রাস্তা দিয়ে যান যেখানে কোনো ল্যাম্প পোস্ট নেই বা চারপাশ একদম অন্ধকার, তাহলে ভুলেও গাড়ি থামাবেন না, না হলে ওই অশুভ শক্তি আপনাকে লক্ষ্য বানিয়ে ফেলবে। বাইরের শহর থেকে আসা দুই যুবক এই নিয়মটা জানত না। তারা গভীর রাতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। এই সময়ের মধ্যে তাদের মধ্যে একজন, যার নাম আউয়েই, খুব তৃষ্ণার্ত ছিল আর সে পুরো এক বোতল পানি খেয়ে ফেলেছিল। 10-15 মিনিট পর আউয়েইয়ের প্রস্রাবের বেগ এত বেড়ে গেল যে সে অস্থির হয়ে পড়ল। সে বলল তার এখনই প্রস্রাব করতে হবে আর এই মুহূর্তে রাস্তাঘাটেই সেটা সারতে হবে। তার সঙ্গী বিরক্ত হয়ে বলল, ভাই, এই এক রাস্তার মধ্যে তুই কতবার প্রস্রাব করবি আর কত করবি? সঙ্গীটি খুব বিরক্ত হলেও কিছু করার ছিল না। আউয়েইকে তো আর গাড়ির ভেতরে প্রস্রাব করতে দেওয়া যায় না। সঙ্গীটি তাদের হোন্ডা সিভিক গাড়িটা রাস্তার পাশে থামালো এবং আউয়েইকে তাড়াতাড়ি কাজ সারতে বলল। কিন্তু আউয়েই ঝোপের আড়ালে গিয়ে কাজ শেষ করতে না করতেই শুনল পেছন থেকে গাড়ির হর্ন বাজিয়ে কেউ তাকে তাড়া দিচ্ছে। হর্ন বাজাচ্ছিস কেন? জ্বালাস না তো? আউয়েই হাত মুছতে মুছতে গাড়ির দিকে ফিরে এলো, কিন্তু গাড়ির কাছে এসে সে একদম থমকে গেল। হর্ন এখনো বেজেই যাচ্ছে, কিন্তু গাড়ির ভেতরে কেউ নেই, অথচ 4টে দরজাই খোলা পড়ে আছে। সে গাড়ির চারপাশে ঘুরে দেখল আর দেখল গাড়ির পেছনের দিকে 3টে অদ্ভুত আঁচড়ের দাগ। আউয়েই আবার ড্রাইভিং সিটে বসল। তার মনের ভেতর খটকা লাগছে। মাঝরাতে এটা কি হচ্ছে? সবাই কোথায় গেল? ফোনটাও তো কেউ নিয়ে যায়নি। ঠিক তখনই গাড়ির বাইরে থেকে খসখস শব্দ শোনা গেল। গাড়ির রেডিওতে অদ্ভুত আওয়াজ শুরু হলো আর পরের মুহূর্তেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। সঙ্গীটি চিৎকার করে সাহায্য চাইল আর পরক্ষণেই সে যেন চোখের পলকে 40 মিটার দূরে ছিটকে গিয়ে পড়ল আর রাস্তাতেই তার মৃত্যু হলো। রিয়ার ভিউ মিরারে একটা ছায়া দেখতে পেয়ে আউয়েই এতটাই ভয় পেল যে সে আবার প্রস্রাব করে দিল। সে তার মৃতদেহ দেখার সাহসও পেল না। অ্যাক্সিলারেটর চেপে গাড়ি ছোটালো। ভাঙাচোরা হোন্ডা গাড়িটা 80 কিলোমিটার গতিতে ছুটতে শুরু করলো। যদিও আমাদের ইলেকট্রিক গাড়ির মতো অত দ্রুত নয়, তবুও রাস্তার ওই অশুভ শক্তিকে পেছনে ফেলার জন্য এটাই যথেষ্ট ছিল। কিন্তু কয়েক পাক ঘোরার পর আউয়েই হতাশ হয়ে বুঝতে পারল সে যেন এক গোলক ধাঁধায় পড়ে গেছে। একবার মোড় ঘোরার পরেই সে আবার সেই আগের জায়গায় ফিরে এলো এবং ওই অশুভ শক্তির মুখোমুখি পড়ে গেল। আউয়েই শেষ পর্যন্ত বেঁচে আছে কিনা এই প্রশ্নটা আপাতত থাকুক। এর চেয়ে 2 মাস আগের নিউ ইয়র্কের ব্রুকলিনের গল্পটা বলা যাক, যেখানে সিনেমার মূল নায়ক নায়িকা হাজির হয়, যার নাম বাইজি। সে এমন এক পুরুষের প্রেমে পড়েছে যে ঘরে ফিরতে চায় না। ভুল বুঝবেন না, লোকটা খারাপ না। সে শুধু বিশাল বাড়ির ঋণের বোঝা নিজের কাঁধে নিতে চায় না। সারা জীবন একটা শহরে আটকে থাকার চেয়ে সে তার জমানো টাকা দিয়ে একটা মার্সিডিজ ক্যাম্পার ভ্যান কিনল, যাতে তার এই প্রেমিকার সাথে পৃথিবী ঘুরে বেড়াতে পারে। তারা একটা পোর্টেবল জিপিএস গুছিয়ে নিল, অনেকটা যারা হুটহাট ভ্রমণে বেরিয়ে পড়ে তাদের মতো করেই। তারা শহরের এই স্টিল ও কংক্রিটের জঙ্গল ছেড়ে বিশাল এবং মুক্ত পশ্চিমের দিকে রওনা দিল। শুরুতে তো সবকিছুই বেশ ভালোই লাগছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর গরম পানিতে গোসল করতে না পারার কষ্ট বাইজিকে শহরের জীবনের কথা মনে করিয়ে দিতে লাগলো। বিশেষ করে যখন তারা রাস্তার পাশে গাড়ি থামাতো আর উল্টো দিকের ঘরের আলোয় ভরা সাজানো গোছানো পরিবেশ দেখত, তখন কোন নারীর মনে না ইচ্ছে হয় যে নিজের একটা ঘর থাকুক? ঠিক তখনই ছেলেটি গাড়ির ছাদের ভেতরের রঙিন লাইটটা জ্বেলে দিল। এরপর পকেট থেকে আংটি বের করে হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিল। হঠাৎ গাড়িতে কেউ এসে ধাক্কা দিতেই তাদের রোমান্টিক মুহূর্তটা ভেঙে গেল। টহলরত এক কর্মকর্তা এসে লোকটিকে শাসালো যে এখনই যদি সে গাড়ি না সরায় তাহলে তাকে 1000টা জরিমানা গুনতে হবে, আর এই জরিমানা দিয়েই তাকে হাজারি ভাই বানিয়ে ছাড়বে। এই হাজারি ভাই আর ঝুঁকি নিতে চাইল না। সে গাড়ি নিয়ে পশ্চিমে রওনা দিল, প্রায় 100 কিলোমিটার দূরে মাজিয়াতুন নামে একটা ছোট শহরে রাত কাটানোর জন্য। এদিকে হাজারি দেখল তার চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছে, তাই বাইজি নিজেই গাড়ি চালানোর প্রস্তাব দিল। এই সময়টা গাড়িটা গ্রামের ছোট রাস্তা দিয়ে যাচ্ছিল। সামনের রাস্তা একদম অন্ধকার আর পেছনে একটা গাড়ি তার হেডলাইটের হাই বিম দিয়ে জ্বালিয়ে মারছে। বাইজি একটু অন্যমনস্ক হয়ে পড়ল। তার আংটিটা পায়ের কাছে পড়ে গেল। সে একদিকে আংটিটা তোলার জন্য হাত বাড়ালো, অন্যদিকে রাস্তার দিকেও নজর রাখল। কি কাকতালীয় দেখুন, ওই যে হাই বিম জ্বালানো হোন্ডা সিভিক গাড়িটা, সেটা আউয়েই চালাচ্ছিল। অর্থাৎ এই দুটো ঘটনা যেন একই বিন্দুতে মিলে গেল। ঘুম থেকে জেগে ওঠা হাজারি বাইজিকে বলল গাড়িটা নিয়ে যেন ফালতু ঝামেলা না করে, ওই হাই বিম দেওয়া গাড়ির সাথে পাল্লা দেওয়ার দরকার নেই। এই কথা শেষ হতে না হতেই তারা দেখল একটু সামনেই ওই হাই বিম দেওয়া হোন্ডা গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে আছে। নড়াচড়া করার কোনো লক্ষণ নেই। হাজারি সাথে সাথে পুলিশে খবর দিল আর ঘটনাস্থলটা জানিয়ে দিল। বাইজি হঠাৎ খেয়াল করল যে আউয়েই পুরো শরীর রক্তে মাখামাখি অবস্থায় গাড়ি থেকে বেরোচ্ছে আর সাহায্য চাইছে। সে বৃষ্টি উপেক্ষা করে গাড়ি থেকে
নেমে পড়ল। আউয়েই কিছু একটা বলতে যাচ্ছিল। হাজারি বাইজিকে নিষেধ করল কাছে না যাওয়ার। সে বলল বিপজ্জনক কাজগুলো তাকেই করতে দাও। সে খুব ভালো করে দেখল গাড়ির ভেতরে শুধু আউয়েই একা। সে স্টিয়ারিংয়ের ওপর অচেতন হয়ে পড়ে আছে। এয়ারব্যাগ খোলার সময় প্রচণ্ড ধাক্কায় আউয়েইয়ের ঘাড় ভেঙে গিয়েছিল। সে মারা গেছে। হাজারি বাইজিকে বলল ওদিকে না দেখতে, না হলে রাতে খারাপ স্বপ্ন দেখবে। বাইজি তবু একবার চোখ ফেরালো। সে দেখল হেডলাইটের আলোতে একটা ছায়া দেখা যাচ্ছে, আর 7 সেকেন্ড পরেই সেটা আবার অদৃশ্য হয়ে গেল। ঘটনার 5 মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে চলে এলো। অন্য সিনেমার চেয়ে এখানে পুলিশের কাজের গতি বেশ দ্রুত। হাজারি বাইরে পুলিশকে সব জানাচ্ছে, আর বাইজি গাড়ির ভেতরে বসে আছে, কিন্তু তার মনে হচ্ছে গাড়ির ভেতরে যেন কোনো অশুভ শক্তি ঢুকেছে। এরপর তারা দুজনে একটা মোটেল ভাড়া নিল। বাইজি বারবার তাদের গাড়ির ড্যাশ ক্যামের রেকর্ড দেখছিল, কিন্তু ভিডিওটা সবসময়ই ঠিক দুর্ঘটনার আগের মুহূর্তেই বন্ধ হয়ে যাচ্ছে। মেমোরি কার্ডে কোনো সমস্যা হবে ভেবে বাইজি আর অতটা পাত্তা দিল না। সে হাজারির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। এই অংশটা যেহেতু দেখার মতো নয়, তাই এখানে বিস্তারিত নাই বা বললাম। পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। তাদের গাড়ির গায়ে 3টে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কোনো হিংস্র প্রাণী নখ দিয়ে টেনে দিয়েছে। বাইজির মনে খুব খারাপ একটা অনুভূতি হচ্ছিল। সে আউয়েইয়ের গাড়ির পেছনেও ঠিক একই রকম আঁচড়ের দাগ দেখেছিল। হাজারি তাকে বলল এসব নিয়ে দুশ্চিন্তা করতে না, পরে ক্যাম্পিংয়ের অনুষ্ঠানে গিয়ে কাউকে দিয়ে পলিশ করিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এই ক্যাম্পিংয়ের কথা একটু বুঝিয়ে বলি। এটা হলো যারা ভ্যান বা ক্যাম্পার গাড়ি পছন্দ করে তাদের একটা মিলন মেলা। বাইজি গাড়ির ভেতর পরিষ্কার করতে গিয়ে দেখল সে যে আপেলগুলো কিনেছিল সেগুলো পচে কালো হয়ে গেছে, এমনকি সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আর পোকা ধরেছে। গাড়ির ভেতর আর বেশিক্ষণ থাকা সম্ভব ছিল না, তাই সে মন খারাপ করে মেলায় ঘুরে বেড়াতে বেরিয়ে পড়ল। মেলা চত্বরে লিফলেট বিলি করা এক বৃদ্ধ লক্ষ্য করলেন যে বাইজির কপালে যেন অমঙ্গলের কালো ছায়া। তিনি এক পলক বেশি তাকিয়ে থাকলেন। বাইজি ভাবল হয়তো কোনো বিকৃত রুচির লোক হবে, তাই ভয় পেয়ে দ্রুত জনাকীর্ণ জায়গায় চলে এলো। প্রার্থনা করার দেওয়ালে অনেক নিখোঁজ হওয়া ক্যাম্পার গাড়ি চালকদের ছবি টাঙানো ছিল। প্রতিটি ছবির নিচে একটি হাতে আঁকা চিহ্ন ছিল। সেই 3 দাগের চিহ্নটা দেখলেই গা শিউরে ওঠে। সে তার পরিচিত মেয়ে আন্টিকে এইসব অদ্ভুত ঘটনার কথা খুলে বলল। মেয়ে আন্টি বাইজির ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে বেরিয়ে পড়ার সাহসকে প্রশংসা করলেন, কিন্তু তার মনে হলো যদি এভাবে অকালে মারা যায় তবে তা খুবই দুঃখজনক। মেয়ে আন্টি বাইজিকে মনে করিয়ে দিলেন গাড়ি থামাবে না, এই কথাটা যেন সে সবসময় মনে রাখে, না হলে মৃত্যু নিশ্চিত। কথাটা শেষ হতে না হতেই হাজারি ভাই একটা সুসংবাদ নিয়ে দৌড়ে এলো। আমেরিকার মানুষগুলো সত্যিই ভালো। এক অটো মেকানিক বিনামূল্যে তাদের গাড়ির আঁচড়ের দাগগুলো ঠিক করে দিয়েছে। কোনো কারণ ছাড়াই কয়েকশো ডলার বেঁচে যাওয়ায় বাইজির মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। কিন্তু এই আনন্দ 3 সেকেন্ডের বেশি টিকল না। সেই রাতের বনফায়ার পার্টিতে সেই অস্থির ছায়াটাকে আবার দেখা গেল। বাইজি কি ভুল দেখছে? ক্যাম্পিং ইভেন্ট শেষ হওয়ার পর হাজারি ভাই জিমে দৌড়াচ্ছে, আর বাইজি একাই গাড়িতে বিশ্রাম নিতে গেল। সে খেয়াল করলো গাড়িটা তার থেকে মাত্র 1 কদম দূরে, কিন্তু ঘুরতেই সে দেখল সে আবার সেই একই জায়গায় ফিরে এসছে। কয়েকবার চেষ্টা করার পর সে বুঝল সে যতবারই ঘুরছে চারপাশের জগৎটা যেন বাঁকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে কোনোভাবেই তার গাড়ির কাছে পৌঁছতে পারবে না। বাইজি তখন দৌড় শুরু করলো এবং কোনোভাবে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো। ড্যাশ ক্যামে কোনো সমস্যা দেখা গেল না, কিন্তু তখনই তার ফোনে একটা আপডেট নোটিফিকেশন এলো। সেটা আউয়েইয়ের দুর্ঘটনার দিনটির ভিডিও ছিল। সাইড ক্যামেরায় দেখা যাচ্ছে হন্ডা সিভিকের প্যাসেঞ্জার সিটে কেউ একজন বসে আছে। এরপর স্ক্রিনটা কালো হয়ে গেল। এখন কেউ চোখ সরাবেন না, স্ক্রিনের একদম সামনে এক ভয়াবহ দৃশ্য আসতে চলেছে। বাইজি মেসেজ দিয়ে হাজারি ভাইকে ফিরে আসতে বলল। সে খেয়ালই করেনি যে গাড়ির পেছনের দরজাটা ক্যাচ ক্যাচ করে খুলে গেল। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, গাড়ির বাতি নিভে গেল, সিট বেল্টটা শরীরকে শক্ত করে চেপে ধরল। কোনো একজোড়া হাত অন্ধকার থেকে বেরিয়ে এসে বাইজির গলা টিপে ধরল। সেই হাতগুলো একদম পচা, ঠিক যেন আপনার প্রিয় চিকেন ফ্রাইয়ের মতো। খবর শুনে হাজারি ভাই ছুটে এলো। গাড়িতে ঢুকে এদিক সেদিক অনেক খুঁজলো, কিন্তু কিছুই দেখতে পেল না। নিজের কথা সত্য প্রমাণ করতে বাইজি ভিডিওটা আবার চালালো, কিন্তু এবার ভিডিওতে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার সিটে কেউ নেই। যদিও এমনটা ঘটেছে, হাজারি ভাই তবুও বাইজিকে বিশ্বাস করলো যে তোমাকে ভালোবাসে সে তোমাকে মিথ্যা বলবে না। বাইজি যেহেতু বলেছে জায়গাটা নিরাপদ না, তার মানে এটা নিরাপদ নয়। তারা রাতারাতি সেখান থেকে বেরিয়ে পড়ল। একদম ভোর হওয়া পর্যন্ত গাড়ি চালালো।
পথে এক সার্ভিস এরিয়াতে বিশ্রাম নেওয়ার সময় বাইজি গিফট শপে একটা বই দেখল, যার নাম আমেরিকার হাইওয়েতে ভূতের উপদ্রব। বইয়ের একটা চ্যাপ্টারে ভবঘুরেদের গুপ্ত চিহ্ন নিয়ে লেখা আছে, যেখানে সেই 3 দাগের চিহ্নটাও আছে। এর অর্থ হলো এখানে বিপদ আছে, দ্রুত পালাও। এটা কি কোনো কাকতালীয় ঘটনা? মোটেও না। তারা যখন গাড়ির কাছে ফিরে এলো তখনই দুজনেই স্তব্ধ হয়ে গেল। যে গাড়িটা মেরামত করা হয়েছিল সেখানে আমার সেই 3 দাগের গভীর আঁচড় দেখা গেল। ওই রাতেই হাজারি ভাই ক্যাম্পিংয়ের জন্য নির্দিষ্ট এক জঙ্গলে গাড়ি থামালো, ঠিক করলো আজ এখানেই রাত কাটাবে। বাইজির এসব কাজে কোনো উৎসাহ ছিল না। সে অনলাইনে প্রচুর দুর্ঘটনার কেস খুঁজছিল। প্রতিটি দুর্ঘটনার জায়গায় সেই 3 দাগের চিহ্ন দেখা যাচ্ছে। ফোরামের কেউ একজন পোস্ট করেছে, 3 দাগ চিহ্নওয়ালা এই অশুভ শক্তিকে বলা হয় ঘোস্ট অন্ধকার। সে মানুষকে কষ্ট দিতে পছন্দ করে। তুমি যত বেশি ভয় পাবে সে তত বেশি উত্তেজিত হবে। বাইজি এই কথাগুলো হাজারি ভাইকে বলতে সাহস পেল না। কারণটা খুব সহজ। হাজারি ভাই অনেক কষ্ট করে একটা খোলা আকাশের নিচে সিনেমা দেখার ব্যবস্থা করেছে, তাকে নিয়ে রোমান হলিডে সিনেমা দেখার জন্য। এত সুন্দর আর রোম্যান্টিক পরিবেশে কোনো অশুভ শক্তির কথা বলে আনন্দটা নষ্ট করতে চায়নি। তারা দুজনে অড্রি হেপবার্নের অভিনয় দেখছিল আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গল্প করছিল। হাজারি ভাই বলল সে একটা রিমোট জব বা অনলাইন কাজের ব্যবস্থা করেছে, বেতনও ভালো। সবচেয়ে বড় কথা, এটা তাদের পৃথিবী ঘুরে বেড়াতে কোনো বাধা দেবে না। এই কথা শুনে বাইজি সাহস সঞ্চয় করে মনের কথাটা বলেই ফেলল। সে হাজারি ভাইকে ভালোবাসে, কিন্তু তার ছোটবেলার পরিস্থিতির কারণে সে এই অস্থির জীবনটা মোটেও পছন্দ করে না। হায় হায়, এবার তো ঝামেলা শুরু হলো। একজন চায় কোনো বাধা ছাড়াই মুক্ত জীবন, আর একজন চায় একটা স্থায়ী ও নিরাপদ ঘর। তাদের সম্পর্ক যখন ভাঙার উপক্রম, তখনই প্রজেক্টর থেকে অদ্ভুত শব্দ এলো, যা তাদের এই অস্বস্তিকর পরিবেশটাকে ভেঙে দিল। প্রজেক্টরের পর্দার মাঝখানে অস্পষ্ট একটা ছায়া ফুটে উঠল। সেটা মানুষের মতো, আবার পুরোপুরি মানুষও নয়। ঠিক যেন কোনো মুখবিহীন ছায়া পর্দার পেছনে বারবার নিজেকে ফুটিয়ে তুলছিল। হাজারি ভাই গিয়ে পর্দাটা নামিয়ে ফেলল। বাইজি বলল টর্চ জ্বালিয়ে অন্ধকার জায়গাটা দেখার জন্য। এই কাজটা সিনেমার সেরা মুহূর্ত ছিল। সেই মুহূর্তে প্রজেক্টরের ছবি আর অন্ধকার জঙ্গল মিলেমিশে একাকার হয়ে গেল। দৃশ্যটা এতই বাস্তব আর ভয়ের যে ভয়ের মাত্রা একদম চরমে পৌঁছে গেল। অশুভ শক্তিটি সামনে আসার পর সোজা গাড়ির ছাদের ওপর উঠে লাফালাফি শুরু করলো। স্পষ্ট বোঝা যাচ্ছে সে একজন দক্ষ শিকারী হিসেবে এই প্রেমিক জোড়াকে খেলনা বানিয়ে ফেলেছে। এখনই মারার কোনো তাড়াহুড়ো নেই তার। হাজারি ভাই চাবি খোঁজার জন্য গাড়ি থেকে নামলো। ঝোপঝাড়ের মধ্যে ছায়াগুলো কাঁপছে, চারপাশটা জমে বরফ হয়ে গেছে। সবকিছুকেই এখন ভুতুড়ে আর ভয়ঙ্কর মনে হচ্ছে। চাবির গোছাটা ইচ্ছাকৃতভাবে গাছের ডালে ঝুলিয়ে রাখা ছিল। অন্ধ মানুষও বুঝতে পারবে এটা একটা ফাঁদ। ভূতকে নিজের চোখে দেখার পর হাজারি ভাই আর রোম্যান্স নিয়ে পড়ে থাকতে চাইল না। এভাবে চলতে থাকলে তো প্রাণটাই থাকবে না। তারা দুজনে দ্রুত শহরের আলোয় ফিরে এলো এবং একটা ক্যাফেটা বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করলো। হাজারি ভাই ভাবল যেহেতু ভূতটি গাড়িতে 3 দাগের চিহ্ন দিয়ে রেখেছে, তাই গাড়িটা বেচে দেওয়াই ভালো। তারা বরং নিউ ইয়র্কে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে। ঘুরতে না গেলেই তো ঝামেলা মিটে যায়। বাইজি এই পরিকল্পনাটা নাকচ করল। সব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে ভূতটি গাড়ি নয়, বরং মানুষকে টার্গেট করেছে। গাড়ি বেচে দিলেও কোনো লাভ হবে না। সে যখন ওয়াশরুমে মুখ ধুচ্ছিল, তখন দেওয়ালের একটা পোস্টার তাকে নতুন এক বুদ্ধি দিল। এরপর তারা দুকি টাউনে মেয়ে আন্টিকে খুঁজতে রওনা দিল। এখানে একটা কথা না বললেই নয়, আমি বাইজির বুদ্ধির প্রশংসা করতেই হয়। হরর মুভির ইতিহাসে এমন বুদ্ধিমান আর কথা শুনে এমন চরিত্র খুব কমই দেখা যায়। যাত্রাপথে তারা নতুন এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল। সাদা কাপড়ে মোড়ানো 2টো লাশ পড়েছিল, যা নিঃশব্দে এক সংকেত দিচ্ছিল শয়তান এখানেই আশেপাশে আছে। কথা শেষ হতে না হতেই গাড়ির চাকা একটা বিকট শব্দে ফেটে গেল এবং গাড়িটা রাস্তার পাশে অকেজো হয়ে দাঁড়িয়ে রইল। সূর্য তখন পাহাড়ের আড়ালে ডুবে যাচ্ছে। হাজারি ভাই ঠিক করল যেভাবেই হোক রাত পুরোপুরি হওয়ার আগেই স্পেয়ার চাকাটা লাগিয়ে দুকি টাউনে ঢুকে পড়তে হবে। কিন্তু সে তার হাতের গতিকে একটু বেশি বড় করে দেখে ফেলেছিল। চাকা লাগানোর আগেই চারপাশ একদম অন্ধকার হয়ে গেল। যেই মুহূর্তে সে একবার পেছনে তাকালো, দেখল নাট বল্টুগুলো সব গায়েব। নিচু হয়ে তাকাতেই দেখল সেগুলো সব গড়াতে গড়াতে গাড়ির নিচে চলে গেছে। হাজারি ভাই তখন আদুর মতো গাড়ির নিচে হামাগুড়ি দিয়ে ঝুঁকে সেগুলো খুঁজতে লাগলো। অন্যদিকে বাইজি একটা অদ্ভুত শব্দে আকৃষ্ট হয়ে গাড়ির পেছনে গেল। গাড়ির বিপদ সংকেতের বাতিটা একবার জ্বলছে আবার নিভছে। আপনি জানেন শয়তান আসবে, কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না সেটা কখন আসবে। জ্যাক, গাড়ি তোলের যন্ত্র, কোনো এক রহস্যময় শক্তিতে নিচে নেমে যেতে শুরু করলো। মার্সিডিজ ভ্যানটা সাধারণ গাড়ির চেয়ে অনেক ভারী, তাই যদি এখনই সরে না যায় তাহলে গাড়িটা তাকে পিষে ফেলবে। যদিও তার হাড় ভাঙেনি, কিন্তু শরীরের চামড়া মারাত্মকভাবে ছিলে গেল। স্ক্রিনের ওপাশ থেকেই আমি ব্যথাটা অনুভব করতে পারছি। চারপাশটা একদম ফাঁকা। পড়ে থাকা তাবিজটা দেখে বোঝাই যাচ্ছে যে বাইজিকে শয়তান অপহরণ করে নিয়ে গেছে। ঠিক সেই সময়ে বাইজি এক ফাঁকা জায়গায় জেগে উঠল। সামনের দৃশ্যটা দেখে সে হতবাক। এটা সেই দুর্ঘটনাস্থল যা সে বিকেলে দেখেছিল। ভাঙা গাড়ি আর টুকরো টুকরো হয়ে যাওয়া লাশ। সে কিছু বুঝে ওঠার আগেই হাজারি ভাই পাগলের মতো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। কিন্তু দাঁড়ান, বাইজির শরীর এত ঠান্ডা কেন?
শয়তানের কবলে পড়া বাইজি অসহায়ভাবে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে। শয়তান এমন বিভ্রম তৈরি করছে যেন হাজারি ভাই গাড়ি চাপা দিয়ে বাইজিকে মেরে ফেলে, আর সেটাই নাকি হবে শয়তানের জন্য সবচেয়ে মজার খেলা। এই লড়াইয়ে প্রেমিক প্রেমিকা প্রায় প্রাণ হারাতেই বসেছিল। কোনো মতে তারা দুকি টাউনে পৌঁছালো এবং ক্যাম্পিং গ্রাউন্ডে মেয়ে আন্টিকে খুঁজে পেল। মেয়ে আন্টি শুনেই চোখ বড় বড় করে ফেলল, কারণ ঘোস্ট অন দ্য কারের নাম সবাই জানে। এই শয়তানকে হারানো সম্ভব না। তারা যেটা করতে পারে তা হলো গাড়িতে ঢুকে লুকিয়ে থাকা, হয়তো ভাগ্যের জোরে বেঁচেও যেতে পারে। সবাইকে এভাবে ভয়ে পালাতে দেখে বাইজির খুব অদ্ভুত লাগলো, কারণ সে নিজেই একবার তাবিজ দিয়ে শয়তানকে তাড়াতে পেরেছিল। তার মানে শয়তান তো অজেয় নয়। আহারে, কি দারুণ কাকতালীয়! মেয়ে আন্টি মনে করে দেখলেন অনেক বছর আগে এক ড্রাইভার ঘোস্ট অন দ্য কারের পাল্লায় পড়ে ভুলক্রমে সেন্ট ক্রিস্টোফার চার্চে ঢুকে পড়েছিল এবং অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল। তাবিজের ওপরের ছবিটা সেন্ট ক্রিস্টোফারেরই। এই সাধু খ্রিস্টান ধর্মে পর্যটক আর ড্রাইভারদের রক্ষাকর্তা হিসেবে পরিচিত, অনেকটা আমাদের গাড়িতে ঝুলিয়ে রাখা আল্লাহ সর্বশক্তিমান বা জয় বাবা লোকনাথের মতো। দয়ালু মেয়ে আন্টি ঠিক করলেন তিনি নিজেই পথ দেখিয়ে এই প্রেমিক প্রেমিকাকে মরুভূমির গভীরে থাকা সেই চার্চে পৌঁছে দেবেন। কিন্তু শয়তান মেয়ে আন্টির মাথা শরীর থেকে ছিঁড়ে ফেলে, যা দেখে ওই প্রেমিক প্রেমিকা ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা। এর মানে হলো চার্চ খুঁজে পাওয়ার দায়িত্ব এখন তাদের নিজেদেরই নিতে হবে। তারা দুজনে মিলে শয়তানের সাথে লড়াইয়ের পরিকল্পনা করল। প্রথমে গাড়িতে তেল ভরল, এরপর অনেকগুলো রেডবুল কিনল যাতে ঘুম না আসে, আর যতগুলো সম্ভব তাবিজ সাথে নিল। বাইবেলের গল্প অনুযায়ী যেখানে পবিত্র জিনিস থাকে সেখানে অপবিত্র জিনিসও থাকে, তাই তারা ধারণা করল চার্চের আশেপাশে কোনো কবরস্থান থাকা উচিত। কথা বলতে বলতেই বাইজির চোখের সামনে সবকিছু কালো হয়ে গেল। দিনের বেলাটা মুহূর্তেই রাত হয়ে গেল। এর মানে তারা সঠিক পথেই আছে। গাড়ি যত চার্চের কাছাকাছি পৌঁছালো, শয়তান ততই অস্থির হয়ে উঠল। ঠিক তাই, তেলের ট্যাঙ্কি খালি হওয়ার আগেই রাস্তার পাশের বোর্ডে আর একটা গোপন চিহ্ন দেখা গেল, একটা বৃত্ত আর তীর চিহ্ন, যার অর্থ ডানে মোড় নাও। বাইজি দেরি না করে গাড়িটা মাটির রাস্তায় ঢুকিয়ে দিল। শয়তান কথা বলতে পারে না, তাই রেডিওর মাধ্যমে সে তাদের শেষ হুমকিটা দিল। বাতাস একদম শান্ত হয়ে গেল। গাড়ির আবছা হেডলাইটের আলো যেন অন্ধকার চিরে এক উজ্জ্বল পথ তৈরি করে দিচ্ছে, যা তাদের চার্চের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে একটা পরিত্যক্ত পুরনো গাড়ি দাঁড়িয়েছিল, যেটা হয়তো আগের সেই ড্রাইভারের। সামনে আর কোনো রাস্তা নেই। বিশাল ঘাসের মাঠে হাজার হাজার মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে। চার্চে পৌঁছাতে হলে এই লাশের সমুদ্র পার হতেই হবে। হাজারি ভাই অনেকবার ডাকল, কিন্তু কঙ্কালগুলো কোনো প্রতিবাদ করল না। মার্সিডিজ ভ্যানটা লাশের ওপর দিয়ে এমনভাবে গেল যেন কোনো ট্যাঙ্ক দিয়ে সৈন্য পিষছে। হঠাৎ গাড়ির দরজা খুলে গেল আর সব তাবিজ বাতাসে উড়ে বেরিয়ে গেল। মানুষ কখনো শয়তানের সাথে পারে না, তাবিজগুলো কোনো কাজেই লাগবে না। হাজারি ভাই গাড়ি থেকে ছিটকে পড়ে গেল। এখন বাইজি একা লড়াই করছে। সে তার প্রাইমারি স্কুলের পদার্থবিজ্ঞানের কথা মনে করল এবং হঠাৎ জোরে ব্রেক কষল। দেখছেন তো, শয়তানকেও নিউটনের জাড্ডের সূত্র মানতে হয়। পরের অংশটা খুব সহজ। বাইজি শয়তানকে ধাক্কা দিয়ে চার্চের ভেতরে নিয়ে গেল। সেন্ট ক্রিস্টোফারের মূর্তিটি অশুভ শক্তিকে চ্যালেঞ্জ করল, যা ঈশ্বরের শক্তিকে প্রকাশ করল। ক্রমাগত ধাক্কা দেওয়ার ফলে শয়তানের অর্ধেক প্রাণ শক্তি শেষ হয়ে গেল। যদিও একদম মুমূর্ষ শয়তানও বাইজিকে মারার জন্য যথেষ্ট ছিল। ঠিক সেই সময়ে মূর্তিটা ভেঙে পড়ল এবং হাত থেকে ছিটকে পড়া লাঠিটা তলোয়ারের মতো শয়তানের বুকে বিঁধল। শয়তান ধুকে ধুকে শেষ হয়ে গেল এবং শেষে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। চার্চটা আগুনের গোলার মধ্যে ধসে পড়ল, আর সেন্ট ক্রিস্টোফার নিজের জীবন দিয়ে বাইজিকে বাঁচালেন। মৃত্যুর হাত থেকে ফিরে আসা ওই প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরল। বাইজি আংটিটা বের করে সেই বহু কাঙ্ক্ষিত হ্যাঁ বলে দিল। আর হাজারি ভাই, সে আর কোনো ভবঘুরে জীবন চায় না। সে এখন নিউ ইয়র্কে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনবে, বিয়ে করবে, বাচ্চা নেবে আর শান্তিতে সারা জীবন কাটাবে। হা, এত সব হলো, শেষ পর্যন্ত এটা তো দেখি বিয়ে শাদির এক লুকানো বিজ্ঞাপন। তো পরিবারের সদস্যরা, এই ঘোস্ট অন দ্য কার সিনেমাটি আপনারা 10-এর মধ্যে কত দেবেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। সত্যি বলতে হরর মুভি বিশ্লেষণ করা কঠিন, তাই প্লিজ ভিডিওতে লাইক করুন। আপনারা শুধু ভালো লেগেছে বললেই সেটা আমার কাজ করার বড় শক্তি হয়ে দাঁড়াবে। পরের ভিডিওতে আবার দেখা হবে।